নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির আপনাদের সঙ্গে। আমি ঋষিকেশ। প্রত্যেক দিনের মতো আজকের ভিডিওতে বেশ কিছু আপডেট দেবো। ইস্ট বেঙ্গলের খবর অতি অবশ্যই দেবো। ইস্ট বেঙ্গলের জয়, হ্যাঁ, ইস্ট বেঙ্গলের জয়। এই লেফট ব্যাক, হ্যাঁ ঠিকই ধরেছেন, জয় গুপ্তা এফসি গোয়া থেকে ইস্ট বেঙ্গলে আসতে চলেছে। অফিসিয়াল অ্যানাউন্সমেন্টই বাকি একমাত্র, এটাই বলা যেতে পারে। কারণ জয় গুপ্তা তার মোটামুটি সবকিছুই ফাইনালাইজ হয়ে গেছে। আগামী মরশুমে বা আপকামিং মরশুমে জয় গুপ্তাকে কিন্তু দেখা যাবে ইস্ট বেঙ্গলের লেফট ব্যাক হিসেবে খেলতে। 3+1 এই চুক্তি হচ্ছে জয় গুপ্তার সঙ্গে। জয় গুপ্তার হাইটটা চমৎকার হাইট এবং বিদেশে খেলা এই প্লেয়ারটি, অর্থাৎ বেশ কিছুদিন তিনি স্পেন এবং পর্তুগাল বিভিন্ন দেশে খেলে এসেছেন। এফসি গোয়াতে লং টার্ম চুক্তিতেই ছিলেন, 2028 সাল পর্যন্ত তার চুক্তি ছিল। কিন্তু এনিহাও মানালোকে খুব একটা খুশি তিনি করতে পারেননি। যেমন তার ক্লাবের হয়ে খেলার ক্ষেত্রে, তেমনই দেশের হয়ে খেলার ক্ষেত্রেও তিনি মানালোর কোচিং এর ডাক পাননি। যদি তার আগে তিনি দেশের হয়ে খেলেছেন এবং দুটো ম্যাচে তিনি দেশের প্রতিনিধিত্ব করেছেন এই লেফট ব্যাক। তো ইস্ট বেঙ্গলের এমনিতেই আমরা জানি যে ডিফেন্সের একটা বড়সড় প্রবলেম ছিল, বিশেষ করে দুটো ব্যাক, লেফট এবং রাইট ব্যাক। তো লেফট ব্যাক হিসেবে জয় গুপ্তা খুব ভালো একটা অপশন হতে চলেছে এই মুহূর্তে দাঁড়িয়ে। তার উচ্চতা খুবই ভালো এবং অস্কারের হাতে পড়লে জয় গুপ্তা নিঃসন্দেহে আগামী দিনে ইস্টবেঙ্গলের এই বাঁদিকের রক্ষণে নিঃসন্দেহে ভরসা যোগাবে। সেন্টার ব্যাক হিসেবেও তাকে যদি স্টপ গ্যাপ খেলানোর ভাবনা চিন্তা করেন অস্কার ব্রুজো, তো খেলাতে পারেন। তো সেই অপশনটাও কিন্তু খোলা থাকছে। এমনিতে রাকিব বা লালচুং নুঙ্গারা যেমন রয়েছেন, পাশাপাশি কিন্তু আমরা এই জয় গুপ্তাকে পেয়ে যাওয়াতে একটা শক্তিশালী লেফট ব্যাক হতে চলেছেন তিনি। এর পাশাপাশি রাইট ব্যাকেরও কিন্তু প্লেয়ারের খোঁজ চলছে বা কথাবার্তা চলছে, হয়তো খুব শীঘ্রই সেটাও বেরিয়ে আসবে। রাহুল বেকের কথা শোনা যাচ্ছে, রাহুল বেকেকেও ইস্ট বেঙ্গল চাইছে এনি হাও তাকে সাইন করাতে। তো আমাদের আর কিছুদিন অপেক্ষা করতে হবে, তাহলেই গোটা বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। তো এতটা ডিলে হওয়ার কারণ কি? এই ডিলে হওয়ার কারণ বলবো আপনাদেরকে, আর বিদেশি কথা বলবো ইস্ট বেঙ্গলে। ডিলে হওয়ার কারণ হচ্ছে যে আইএসএল হবে কি হবে না, এটা নিয়ে একটা দোলাচল এখনো চলছে। কারণ আইএসএল ক্লাব কর্তাগুলোর সঙ্গে বৈঠকে, যদিও সেই বৈঠকে মোহামেডান স্পোর্টিং ডাক পায়নি বলে জানা যাচ্ছে, সেই ক্লাব কর্তাদের সঙ্গে বৈঠকে আইএসএল কর্তৃপক্ষ তারা জানিয়ে দিয়েছে যে অবনমন বিষয়টি থাকবে না। তারা এআইএফএফ এর কাছে এই শর্ত রেখেছেন, আগামী 10 বছরও কিন্তু আইএসএল এ কোনো রেলিগেশন হবে না। অর্থাৎ যেমন আই লিগ থেকে আই লিগ চ্যাম্পিয়নরা আইএসএল খেলতে পারবেন, কিন্তু আইএসএল এ খারাপ ফলাফলের জন্য কারো বা কোনো টিমের অবনমন হবে না। এবং শুধু তাই নয়, এই যে আইএসএল যারা খেলতে আসছে, অর্থাৎ আই লিগের যে সমস্ত ক্লাবগুলো খেলতে আসবে, যারা চ্যাম্পিয়ন হয়ে খেলতে আসবে, উন্নতি হবে যাদের, তো সেই টিমগুলোর লাইসেন্স থাকতে হবে। লাইসেন্স স্বীকৃত, এএফসি স্বীকৃত লাইসেন্স থাকতে হবে। পাশাপাশি তাদের যে মানিটারি বিষয়টা, সেটাও কিন্তু, অর্থাৎ ফিনান্সিয়ালি দে আর স্ট্রং, তো সেটাও কিন্তু দেখতে হবে। কারণ মোহামেডানের মতন যে অবস্থা যেটা হয়েছে, যেখানে প্লেয়ারদের মাইনে দেওয়া যাচ্ছে না, স্যালারি দিতে পারছে না, কোচের স্যালারি দিতে পারছে না, তো ডামাডোল পরিস্থিতি, এই পরিস্থিতি যাতে না হয় সে কারণে কিন্তু এটা নিশ্চিত করতে চেয়েছে এফএসডিএল বা রিলায়েন্স গ্রুপ। তো এটার মধ্যে কোনো অন্যায় আছে বলে আমার অন্তত মনে হয়নি। তবে হ্যাঁ, যদি যে রেলিগেশন শর্ত দেওয়া হয়েছে সেটা বাঞ্ছনীয় নয়। এখন দেখা যাক যে এই বিষয়টাকে এআইএফএফ কি করে ফিফাকে রাজি করায়। কারণ একটা লিগ শুরু হচ্ছে, নতুন একটা লিগ ফরম্যাটে, যেহেতু ভারত ফুটবলে উঠে আসতে চাইছে, তো হয়তো প্রথম 10 বছর এটা মেনে নিয়েছিল ফিফা, সেখানে বোঝানো গিয়েছিল। তো আগামী 10 বছরও যদি রেলিগেশন না থাকে, যেটা ফিফার গাইডলাইনে নেই বা বহির্ভূত ব্যাপার, সেটা ফিফাকে কি করে এআইএফএফ বোঝায়, সেটা কিন্তু এআইএফএফ এর কাছে একটা বড় চ্যালেঞ্জ বা বড় চাপ। এমনিতেই আইএসএল নতুন করে শুরু করতে চাইছে না বা এই মরশুমে শুরু করতে চাইছে না এফএসডিএল, কারণ তাদের চুক্তির নবীকরণ যদি না হয় তাহলে তারা কোনোভাবেই আইএসএল শুরু করতে চাইছে না। তাই এখন ভরসা সুপ্রিম কোর্টের ওপরে। সুপ্রিম কোর্ট কতদিনের মধ্যে এআইএফএফ এর একটা সংবিধান তৈরি করে নির্বাচন করে, নতুন কমিটি আসে এবং তারা এফএসডিএল এর সঙ্গে বৈঠক করে, সেটার উপর ডিপেন্ড করতে হবে। তারপরে বোঝা যাবে যে আইএসএল হবে কি হবে না এবং কি ফরম্যাটে হবে। যত দিন যাবে তত কিন্তু এই লিগটা হওয়া নিয়ে, যেভাবে ফার্স্ট লেগ সেকেন্ড লেগ দুটো করে ম্যাচ এক একটা টিমের সঙ্গে খেলতে পারে এক এক মানে অন্য টিম, অর্থাৎ দুটো লেগের কিন্তু এই ম্যাচ করাটা বা টুর্নামেন্ট করাটা অসম্ভব হয়ে দাঁড়াবে। এমনিতেই এটা যেমন জানা যাচ্ছে, এর পাশাপাশি এফএসডিএল এর এই শর্তগুলো, সেগুলো এআইএফএফ কতটা মানাতে পারে বা তারা কতটা ফিফাকে বোঝাতে পারে, তার উপরে অনেক কিছু ডিপেন্ড করছে।
এর পাশাপাশি যদি দেখা যায় যে ইস্টবেঙ্গল তারা অতি দ্রুত প্র্যাকটিসে নেমে পড়ছে। 20শে জুলাই প্র্যাকটিসে নামবে বলে জানা যাচ্ছে। সিনিয়র টিম 18ই জুলাইয়ের মধ্যে প্রত্যেককে অর্থাৎ দেশি বিদেশি সমস্ত প্লেয়ারদের কিন্তু কলকাতাতে চলে আসতে বলা হয়েছে। এমনিতে আমরা জানি রিজার্ভ টিমটা তারা প্র্যাকটিসে নেমে গিয়েছে। এখন আপনি বলতে পারেন যে ইস্টবেঙ্গল তো ডুরান্ড কাপও খেলবে। যা বোঝা যাচ্ছে তাদের ডুরান্ড কাপে কিন্তু রিজার্ভ টিমের সঙ্গে কয়েকজন সিনিয়রকে খেলানো হবে। সেক্ষেত্রে হয়তো কয়েকজনকে দেখে নেওয়া হবে পরের পর। আহ, এক্সাক্ট সিনিয়র টিমটাই ডুরান্ড কাপ খেলবে না এটা কিন্তু বোঝা যাচ্ছে অন্তত তাদের ভাবনা চিন্তা বা প্ল্যানিং থেকে। তা না হলে আরো কিছুদিন আগে হয়তো প্রি কন্ডিশনিং ক্যাম্প চালু হয়ে যেত বা প্রি সিজন ক্যাম্প চালু হতো। তো 18ই জুলাইয়ের মধ্যে টিম মানে গোটা টিম চলে আসবে কলকাতাতে। আর তারপরে তাদের প্রিসিজন বা প্র্যাকটিস শুরু হয়ে যাবে। এবং আপনাদের আগে আমি বলেছি একটি ভিডিওতে যে কলকাতা লিগে ইস্টবেঙ্গল চাইছে পিভি বিষ্ণু বা ডেভিডদেরকে খেলিয়ে নিতে খেলাতে। তো আমার মনে হয় আরো বেশ কিছু ডোমেস্টিক প্লেয়ারকেও এক্ষেত্রে খেলানো হবে, সুযোগ দেওয়া হবে যাতে তারা একটা ম্যাচ প্র্যাকটিসও পায়। এটা আমার তো মনে হচ্ছে। আহ, এর পাশাপাশি যেটা বলবো ইস্টবেঙ্গল যেমন প্র্যাকটিসে নেমে পড়ছে অন্যান্য টিমগুলো অতি দ্রুত হয়তো প্র্যাকটিসে নেমে পড়বে। কিয়ান নাসারি তিনি আবারও মোহনবাগানে আসতে চাইছেন এবং মোহনবাগান তাকে হয়তো আবার ওই ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে নেবে। এর পাশাপাশি মোহনবাগান রত্ন হিসেবে টুটু বসুর নাম চূড়ান্ত করা হয়েছে। টুটু বসুকে মোহনবাগান রত্ন ঘোষণা করে দেওয়া হয়েছে। এবার ইস্টবেঙ্গলের বিদেশি ইস্টবেঙ্গলে মোটামুটি চূড়ান্ত হয়ে গিয়েছে। আহ, আমরা জানি যে মিগুয়েল ফিগুয়েরো এবং মোহাম্মদ রশিদ প্যালেস্টাইনে এই ডিফেন্সিভ মিডফিল্ডার এবং অ্যাটাকিং মিডই হচ্ছে মিগুয়েল ফিগুয়েরো। এর পাশাপাশি আরো দুজন ইস্টবেঙ্গল বিদেশিকে নেবে, সেই দুজনে একজন স্ট্রাইকার হবে এবং আরেকজন সেন্টার ব্যাক। তো স্ট্রাইকারের ক্ষেত্রে অনেকগুলো নাম ঘোরাফেরা করছে। তো এই মুহূর্তে নাইজেরিয়ান স্ট্রাইকার ইউসুফ ওটাবাঞ্জু তার নাম ঘোরাফেরা করছে। এই প্লেয়ারটি যথেষ্ট ভালো মানের, খুব বেশি পয়সা নয় এবং 30 জুনের পরে প্লেয়ারটি ফ্রি হয়ে যাবে। তো এই প্লেয়ারটিকে নিতে ইস্টবেঙ্গলের খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। এখন দেখতে হবে যে এই প্লেয়ারটি কি কন্ডিশনে রয়েছে এবং তার গোল করার অ্যাবিলিটি। 34টা ম্যাচে 16টা গোল, খুব একটা খারাপ নয় রেকর্ড। তো লেটস সি ইস্টবেঙ্গল কি একে লক করে নাকি আবার অন্য কোনো প্লেয়ারের দিকে নজর রাখে। সেন্টার ব্যাক হিসেবে ইভান মেলোদিনোভিচের সঙ্গে দ্বিতীয়বার কথা হচ্ছিল কিন্তু সেটাও কেচে গিয়েছে, হচ্ছে না। স্পেনের একজন সেন্টার ব্যাকের সাথে কথাবার্তা চলছে কারণ একটা তো শর্ট লিস্টেড রয়েছে। তো কথাবার্তা চলছে, লেটস সি কাকে লক করে, হয়তো স্পেনের প্লেয়ারটিও চলে আসতে পারে। সব মিলিয়ে এবার ইস্টবেঙ্গল যে টিম তৈরি করছে তাতে কিন্তু যথেষ্টই তারা বিচক্ষণতার পরিচয় দিচ্ছে এবং ধীরে চলো নীতি নিচ্ছে। কারণ আইএসএল নিয়ে যেহেতু একটা ডামাডোল চলছে, হবে কি হবে না একটা দোলাচল, ফলত টিমগুলো সাজিয়ে নিতে কিছুটা সময় পেয়ে যাচ্ছে। আবার এমনটাও হতে পারে যে বেশি বেশি দেরি করলে এমনটা হবে না তো যে শেষমেশ ঝর্তি-ভর্তি প্লেয়ারদেরকে নিতে হবে? সেটা জানি না। গত কয়েক বছরের ইতিহাস কিন্তু সেটা বলছে ইস্টবেঙ্গলে যে টিম গঠনে দেরি করাতে ভালো মানের প্লেয়ার পাওয়া যায়নি। তো আশা করব যে এবার যে বিচক্ষণতার পরিচয় দিচ্ছে সেটা যেন সঠিক হয়, মাঠে অন্তত ফুল ফোটে। কারণ প্রত্যেকেই কিন্তু আশা করছেন যে ইস্টবেঙ্গল এবার অন্তত কিছু একটা করবে, ভালো কিছু করবে, চ্যাম্পিয়ন হবে বা চ্যাম্পিয়নের রেসে থাকবে। সেটাই কিন্তু প্রত্যেকে চাইছেন, সদস্য, সমর্থক, দর্শক প্রত্যেকে। তো আশা করব তেমন কিছু হোক। তো দেখা যাক কত দিনের মধ্যে সেটা সম্ভব হয়। আই হোপ কি কামিং উইকে ইস্টবেঙ্গল ধীরে ধীরে তাদের প্লেয়ারদের নাম ঘোষণা করবে যে কামিং সিজনে কোন কোন প্লেয়ার ইস্টবেঙ্গলের জার্সিতে নতুন তারা অন্তর্ভুক্ত হচ্ছে। ইতিমধ্যে ইস্টবেঙ্গল কয়েকজন বিদেশিকে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে আমরা জানি। ডোমেস্টিক কোনো প্লেয়ারকে থ্যাংক ইউ এখনো পর্যন্ত সেভাবে জানায়নি। তো সেই দিকে আমাদের নজর থাকে যে কাকে থ্যাংক ইউ বলবে আর কাকে থ্যাংক ইউ বলছে না বা নতুন কাকে ইনক্লুড করা হচ্ছে। এই মুহূর্তে কনর শিল্ডকে ছেড়ে দেওয়া হচ্ছে, চেন্নাই কনর শিল্ডকে ছেড়ে দিয়েছে। কনর শিল্ড ফ্রি প্লেয়ার। মাঝখানে কনর শিল্ডের সঙ্গে ইস্টবেঙ্গলের কানেকশন খুঁজে পাওয়া যাচ্ছিল। তবে আমার যতদূর মনে হয় কনর শিল্ড ইস্টবেঙ্গলে আসার চান্সেস খুবই কম, নেই বললেই চলে এই মুহূর্তে। কারণ ইস্টবেঙ্গলে পাখির চোখ একজন সেন্টার ব্যাক, একজন স্ট্রাইকার। তো এই দুজন হয়ে গেলে ইস্টবেঙ্গল মোটামুটি কোটা কমপ্লিট। কারণ সাউলকে ইস্টবেঙ্গল রাখতে চাইছে না কিন্তু গিলতে হচ্ছে। এখন সাউলকে নিয়ে দেখা যাক যে সমস্যা তৈরি হচ্ছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে কিনা। তাকে সাউলকে রেখে দিতে হয়, সাউল, মাদি তালাল, হিজাজিকে রেখে দিতে হয়। কারণ এই তিনজনের মধ্যে অন্তত দুজনকে তো ইস্টবেঙ্গল ছাড়তে চাইছিলই। তো সাউলকে যদি ছেড়ে দেওয়া যায়, কোনো টিম যদি তাকে নিয়ে নেয়, লোনে যদি কোনো টিমে দেওয়া যায় সেটা ইস্টবেঙ্গলের জন্য খুবই ভালো হবে। ইস্টবেঙ্গল সেটা চাইছে। দেখা যাক সব মিলিয়ে কি হয়। তো আজকের ভিডিওতে এইটুকুই। আশা করি ভিডিওটা আপনাদের খারাপ লাগেনি, ভালোই লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।
চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ, বেল বাটনটা ভুলবেন না প্রেস করতে। থ্যাংক ইউ, আপনি জয়েনও করতে পারেন। থ্যাংক ইউ।